আজকে বিএনপির কতগুলো আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাজা হয়ে গেছে। হাবিব ভাই একজন, বহু আছে। আমার মনে হয় আগামী বছর আমাদের সকলেরই, আমাদের যেভাবে মামলাগুলো চলছে, আমাদের একেবারে মহাসচিব থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যায়ে নেতাকর্মী পর্যন্ত, আমাদের অলরেডি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশে গণতন্ত্রের একটি মুক্ত প্রতীক, ওনাকে তারা মিথ্যা মামলা সাজা দিয়েছে। সাপ আর ছাগল কাণ্ড নিয়ে বসে আছে সমগ্র বাংলাদেশের পত্র পত্রিকা, নিউজ পোর্টাল, অনলাইন অফলাইন, যেখানেই যাবেন সাপ আর ছাগল কাণ্ড। এবং এই সাপ আর ছাগল কাণ্ডের মধ্যে বাংলাদেশের মানুষকে নিমজ্জিত রেখে শেখ হাসিনা এবং মোদিজির যে গভীরতম পরিকল্পনা চলছে, সে নিয়ে বাংলাদেশের জনগণের কোনো হুঁশ নেই। আমি, আপনি, আপনারা ব্যস্ত ছাগল এবং সাপ নিয়ে। এই যে সরকার যে কাজগুলো করছে, সরকার তো দেশ পরিচালনা করেন। যদি দেশটাকে পরিচালনা করতো, দেশের সমস্যাগুলোর প্রতি দৃষ্টি রাখতো, তাহলে তো আজকে অনেক ঘটনা ঘটতো না। সরকার দেশ চালাতে ব্যর্থ, তাই তো বাংলাদেশে এত সব ঘটনা ঘটে বেড়াচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকে 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, খুবই গুরুত্বপূর্ণ 3টি ভিডিও। এবং কি এই যে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে একটা জিনিস দেখা যাচ্ছে, রাসেল ভাইপার সাপ এবং হলো ছাগল চুরির একটা, ছাগল কেনার একটা বিষয়। প্রিয় দর্শক, এই ছাগল এবং সাপের ঘটনাকে কেন্দ্র করে নাকি সব কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে বা সব কিছু ভোলানোর চেষ্টা চলছে, এমনটাই দাবি করেছে ডক্টর ফয়জুল হক। কি ভোলানোর চেষ্টা করছে সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। বেনজির আহমেদ, আজিজ আহমেদ এবং আরও একজন আসাদুজ্জামান মিয়া, এদের যে অবৈধ সম্পদ নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, সেগুলো নাকি ঢাকার চিন্তাভাবনা চলছে, এরকমই অভিযোগ তুলেছে ডক্টর ফয়জুল হক। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, দেশ চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে শেখ হাসিনা সরকার, এমনটাই দাবি করেছেন একজন বিএনপির নেত্রী। এবং আরও একজন বিএনপির নেত্রী আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির পক্ষ নিয়ে কিছু কথা বলেছে। তো মূলত এই 3টি ভিডিও আজকে আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন এবং শেয়ার করে দিবেন। তো চলুন আর কথা না বাড়াই, সবগুলো ভিডিও আমরা এক এক করে দেখে আসি। আজকে বিএনপির কতগুলো আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাজা হয়ে গেছে। হাবিব ভাই একজন, বহু আছে। আমার মনে হয় আগামী বছর আমাদের সকলেরই, আমাদের যেভাবে মামলাগুলো চলছে, আমাদের একেবারে মহাসচিব থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যায়ে নেতাকর্মী পর্যন্ত, আমাদের অলরেডি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশে গণতন্ত্রের একটি মুক্ত প্রতীক, ওনাকে তারা মিথ্যা মামলা সাজা দিয়েছে। আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে তারা মিথ্যা মামলা সাজা দিয়েছে। ওনার সহধর্মিনী, যিনি কোনো রাজনীতিতে নাই, উনি ডাক্তারি পেশায় নিয়োজিত, ওনাকে একটি মিথ্যা মামলায় সাজা দিয়েছে। সুতরাং তারা তো বিএনপিকে দমন করার জন্য এবং বিএনপির নেতাকর্মীদেরকে দমন করার জন্য এই ষড়যন্ত্র কিন্তু আজকে থেকে না, এই ষড়যন্ত্র চলছে সেই 80-র দশক থেকে। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রটা শুরু হয়েছে এবং বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে কিন্তু আজ পর্যন্ত আমি মনে করি, আমাকে এই যে 7ই জানুয়ারি বিনা মানে এই যে বলে ডামি নির্বাচন, আমরা বলি ডামি নির্বাচন গেল, এই আওয়ামী লীগ আমরা খেলা দেখলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মেজর জিয়া, একজন মুক্তিযোদ্ধা, একজন স্বাধীনতার ঘোষক, একজন ব্যক্তি যিনি তার ক্ষণজন্মা জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। তার ক্ষণজন্মা জীবনে উনি সশস্ত্র যুদ্ধ করেছেন। উনি এই দেশকে, যেই দেশকে 2024 সালে আওয়ামী লীগ একটি ওই তলাবিহীন ঝুড়ি বলা হতো, যে সেই তলাবিহীন ঝুড়ি আবার আমরা দেখতে পাচ্ছি 2024 সালে। এই তলাবিহীন ঝুড়ি থেকে যে ব্যক্তিটি বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে প্রত্যেকটি সেক্টরে একটি উন্নয়নশীল উন্নত দেশে পরিণত করার জন্য কাজ করে গিয়েছেন, প্রত্যেকটা বীজ উনি বপন করে গিয়েছেন। সেই মেজর জিয়া, সেই একজন শহীদ রাষ্ট্রপতি, একটা প্রতিষ্ঠান শুধু একটি আলোচনা সভা করে বা আমরা যে প্রতিদিন ওনার কথা বলি, এই কথা বলে কিন্তু জিয়াউর রহমানকে বিশ্লেষণ করা খুবই কঠিন, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ আমার কাছে মনে হয় যে জিয়াউর রহমান সাহেব এমন একজন ভিশনারি লিডার ছিলেন, এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি শুধু বাংলাদেশকে দেশের গণ্ডিতে দেখেন নাই, উনি বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে, আন্তর্জাতিক অডিয়েন্সের কাছে বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করতে হবে, বাংলাদেশে কিভাবে উন্নয়ন করতে হবে, শুধু আপনার এই রিজনে না, এই সাউথ এশিয়ার রিজনে না, এর বাইরে আপনি সারা পৃথিবীতে ওই আমলে 80-র দশকে কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করতে হবে, বাংলাদেশের উন্নয়ন করতে হবে, এবং বাংলাদেশকে কিভাবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক দেশ হিসেবে গড়ে তুলতে হবে, সেটা কিন্তু তখনই বুঝেছিলেন। এবং সেই কারণেই কিন্তু উনি, আপনি দেখবেন আমাদের বাংলাদেশের চারপাশে যে দেশগুলো আছে, ভারত, চায়না, মিয়ানমার, ভুটান, উনি সার্ক প্রতিষ্ঠা করেছিলেন। উনি কেন সার্ক প্রতিষ্ঠা করেছিলেন? উনি সার্ক প্রতিষ্ঠা করেছিলেন কারণ উনি বুঝতে পেরেছিলেন যে এই রিজনে, এই অঞ্চলে বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার। সাপ আর ছাগল কাণ্ড নিয়ে বসে আছে সমগ্র বাংলাদেশের পত্র পত্রিকা, নিউজ পোর্টাল, অনলাইন অফলাইন, যেখানেই যাবেন সাপ আর ছাগল কাণ্ড। এবং এই সাপ আর ছাগল কাণ্ডের মধ্যে বাংলাদেশের মানুষকে নিমজ্জিত রেখে শেখ হাসিনা এবং মোদিজির যে গভীরতম পরিকল্পনা চলছে, সে নিয়ে বাংলাদেশের জনগণের কোনো হুঁশ নেই। আমি, আপনি, আপনারা
ব্যস্ত ছাগল এবং সাপ নিয়ে। মজার বিষয় কি জানেন, আওয়ামী লীগের এই জাতীয় ইস্যুগুলো এত বেশি ইন্টারেস্টলি তারা এস্টাবলিশ করতে চায়, ভালোবাসে, তারা আল্লাহর পক্ষ থেকে এগুলোকে কামনা করে যে প্রতিদিনই এরকম কিছু ইস্যু দাও যে ইস্যুগুলো দিয়ে জনগণকে আমরা বিভোর রাখবো, মানে ঘুমিয়ে রাখবে আপনাকে, আপনি আরাম আয়েসে থাকবেন, আপনি ঘুমাবেন, আপনি ওদেরকে নিয়ে কথা বলবেন না, ওরা কি গোপন চুক্তি করলো কি করলো না সে নিয়ে জনগণ যাতে কথা বলতে না পারে, সেজন্য ইস্যুর পরে ইস্যু আসবে, কিন্তু আসল ইস্যু জনগণের সামনে প্রকাশিত হবে না। আমরা যখন কথা বলছি বাংলাদেশের ছাগল কাণ্ড কিংবা কি বলে আমাদের এই সাপ কাণ্ড নিয়ে, এটা কোনো মানে আন্তর্জাতিক বড় বিশাল কোনো ইস্যু না, আমাদেরকে আনন্দ দেওয়ার মতো, মজা দেওয়ার মতো, কষ্ট দেওয়ার মতো ছোটখাটো ইস্যু, এগুলো নিয়ে আমরা পড়ে আছি। কিন্তু শেখ হাসিনা মোদিজি এই মুহূর্তে মাত্র শপথ গ্রহণের কয়দিন, মাত্র 2 সপ্তাহের মধ্যে, 20 দিনের কম সময়ের মধ্যে আবার মিলিত হলেন বাংলাদেশের শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন মিলিত হলেন, কি কারণে মিলিত হলেন? এই সমগ্র বাংলাদেশটাকে আজ একটা করিডোর বানানোর পরিকল্পনা চলছে। আমি প্রায় বলেছি একটা করিডোর কখনো একদিনে এস্টাবলিশড হয় না। এই করিডোর এস্টাবলিশ করার জন্য যা যা দরকার সবকিছু ফন্দি ফিকির দীর্ঘদিন পর্যন্ত এই ভারতের রাষ্ট্রটি আমাদের দেশের জন্য করে যাচ্ছে। আপনারা জানেন এই দেশের, আপনি যখন আমার দেশের পোর্ট ব্যবহার করতে পারবেন, আপনি যখন আমার দেশের রাস্তা ব্যবহার করতে পারবেন, আপনি যখন আমার দেশের রেল লাইন ব্যবহার করতে পারবেন, আপনি যখন একটা সময় আমার দেশের নৌপথ ব্যবহার করতে জানবেন, তার মানে কি দাঁড়ালো? বিমান, নৌ, রেল, রাস্তা, ট্রেন, দ্যাট মিনস আপনি আমার রাষ্ট্রের মধ্য থেকে প্রতিনিয়ত আপনি আপনার সংস্কৃতি, আপনি আপনার ব্যবসা বাণিজ্য, আপনি আপনার লোকজন, আপনি আপনার কর্ম পরিকল্পনা, আপনি আপনার রাজনীতি, সমাজনীতি সব নিয়ন্ত্রণ করতে, পরিবহন করতে পারছেন উইথ পারমিশন। আজ সেটাই চলছে। কয়েকদিনের মধ্যে দেখবেন বাংলাদেশের রেল লাইন নির্মাণ হচ্ছে ভারতের স্বার্থে। ভারত তার পরিকল্পনার অংশ হিসাবে এই রেল লাইনে তার নিজের স্বার্থেই সবকিছু করবে। আর আপনাকে কি ঘোষণা দিবে? ই ভিসার প্যাকেজ ঘোষণা দিবে, আপনাকে ওই দেশে একটু অবাধে ঢুকতে বের হওয়ার সুযোগ করে দিবে, রাজনীতিবিদদেরকে একটু স্পেশাল দাওয়াত দিয়ে, মাথার মগজ ধোলাই করে, আপনাকে একটু ভালো খাবার দিয়ে, ভালো পয়সা দিয়ে, সস্তায় দালাল নিয়োগ করে আপনাকে আবার দেশে পাঠাবে। দেখেছেন তো এই দেশে যখন সেই মঈন ফখরুদ্দিনদের 1-11 এসেছে, কাদের পরিকল্পনা এসেছে? এই মঈনকে ঘোড়া উপহার কোন রাষ্ট্রটি তখন দিয়েছিল? একবার রিয়ালাইজ করেন, কি এমন প্রয়োজনীয়তার ঘোড়া উপহার সেই মঈন পায়? এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই যে মগজ ধোলাই করে পাঠিয়েছে, সেই মগজ ধোলাইতে আজ পর্যন্ত 24 সাল পর্যন্ত, 2007-এর পর আজ পর্যন্ত এই 24 সাল পর্যন্ত ক্ষমতায় তাদেরই সরকার। অতএব এই দেশকে একটি ধূম্রজালের মধ্যে নিমজ্জিত রেখে প্রতিনিয়ত এই সরকার এবং পার্শ্ববর্তী দেশটি তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখছে। কিন্তু এই দেশের মূল যে তালিকা শক্তি, মূল যে সমস্যা, সে নিয়ে আমরা কথা বলছি না। আমাদের মূল সমস্যা এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। আমাদের মূল সমস্যা এই পরিবারের হাত থেকে বাংলার মানুষের গণতন্ত্র রক্ষা করা। কিন্তু সে নিয়ে আমাদের কতটুকু ভিডিও, কার্যক্রম, প্রচার প্রসার রয়েছে বন্ধুরা আমার। এমনি এমনি পরিবর্তন আসবে কখনোই আশা করে বসে থাকলে সেটা হবে বোকামি। কারণ এই দেশে কখনোই এমনি এমনি পরিবর্তন আসে নাই। আমার দেশের কল্যাণ কখনোই এই আওয়ামী লীগ কিংবা আপনার যারা এই আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে তারা চায়নি। আমরা সবসময় ফরেন পলিসিতে বিশ্বাস করি পৃথিবীর সকল রাষ্ট্র আমার বন্ধু হতে পারে, কিন্তু রাষ্ট্র যদি বন্ধু হতে গিয়ে শত্রু হতে যায় তখন তো আর বন্ধুত্ব থাকে না। আমাদের পার্শ্ববর্তী দেশ অবশ্যই আমাদের বন্ধু তালিকায় থাকবে, কিন্তু যতক্ষণ আমার স্বার্থ উদ্ধার হবে। কিন্তু আজ তাদের স্বার্থ উদ্ধার হচ্ছে, আর আমার দেশের একটি দল এবং একটি গোষ্ঠী শুধু তাদের ক্ষমতায় থাকার সিঁড়ি হিসাবে ওই স্বার্থ রক্ষা করে দেশকে বিলি করে দিচ্ছে বন্ধুরা আমার। অতএব সিদ্ধান্ত আপনার, আপনি কোন পথে দেশ চালাবেন, কিভাবে দেশ চালাবেন, দেশের মানুষকে কিভাবে উদ্ধার করবেন। এই যে সরকার যে কাজগুলো করছে, সরকার তো দেশ পরিচালনা করে না। যদি দেশটাকে পরিচালনা করতো, দেশের সমস্যাগুলোর প্রতি দৃষ্টি রাখতো, তাহলে তো আজকে অনেক ঘটনা ঘটতো না। এই যে কথাগুলো ওবায়দুল কাদের বা মানে আওয়ামী লীগের পক্ষের মুখপাত্ররা যা বলছেন, যেমন ফরেন মিনিস্টার তো আগে অনেক রকমের কথা বলতেন, এখন দেখছি যে উনি একটু মার্জিত হয়ে গেছেন ফরেন মিনিস্টার হওয়ার পরে, এবং মার্জিত উনি হওয়ার পরেও কিন্তু মুখ ফসকে অনেক কথা বলে ফেলছে। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আসলে কিন্তু প্রত্যেকটা মিনিস্টার যত শিক্ষিতই হোক না কেন, যত একটা ভালো পরিস্থিতির মধ্যে থাকুক না কেন, মুখ ফসকে অনেক কথা বলে ফেলে। কারণ ভেতরের ব্যাপারটা তো অন্যরকম, যেটা মানুষকে জানানো হয়। একটা কথা আমার বারবার মনে পড়ছিল যখন বিশেষ করে ফারাদ ভাই যখন কথা বলছিলেন, একটা 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 ফ্রেজ আমার বারবার মনে পড়ছিল, সেটা হচ্ছে গিয়ে থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ক্যানট হোল্ড। এই যে দুর্নীতি যে হচ্ছে আজকে, যে পুলিশের বা আপনি বলেন রাজস্ব বোর্ডের ট্রাইব্যুনালের বোধহয় একজন সদস্য, তার দুর্নীতি নিয়ে এত কথাবার্তা, এত কিছু হচ্ছে, তো এগুলোর মূলে কি সুযোগটা তারা পাচ্ছে কোত্থেকে? তার মানে কোথাও নিয়ন্ত্রণ নাই, everything is falling apart, center is not being able to control anything. তো এই হচ্ছে মূল কথা। তার মানে হচ্ছে, তার অর্থটা দাঁড়াচ্ছে এই যে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ, এটাই প্রমাণ করে এত দুর্নীতি। আমি একটু কাজ করছিলাম, তো ওখানে 74-এর যে দুর্ভিক্ষ হয়েছিল 1974 সালের, সেটার উপরে একটু খোঁজ খবর নিতে চেষ্টা করছিলাম।
তো ওখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিদেশিরা আমাদের এই দুর্ভিক্ষকে কিভাবে দেখে। তো সেখানে বেশিরভাগ ক্ষেত্রে সবাই কিন্তু সর্বজনীন ভাবে একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে এই দুর্ভিক্ষ হওয়ার পেছনে যে কারণটা ছিল, একদিকে মিসম্যানেজমেন্ট, আরেকদিকে ছিল দুর্নীতি। এই দুটার কারণে ৭৪-এর সেই দুর্ভিক্ষ হয়েছে। এটা কিন্তু আমি দেখেছি সর্বজনীন ভাবে সবাই এই কথাটাই বলেছে। বটম লাইন ওয়াজ দ্যাট, যে মিসম্যানেজমেন্ট এবং দুর্নীতি। তো ওইটা শুরু হয়েছিল ১৯৭১ সালে, স্বাধীনতার পরে প্রথম যখন সরকার গঠন হয়। এবং এইটা পরবর্তীতে নানান রকমের পরিস্থিতি, অনেক রকম মানে এখানে তো বাংলাদেশের ইতিহাসে তো স্বাধীনতার পরে একটা ফেজ গেছে ৭৫ পর্যন্ত, তারপরে একটা নতুন ফেজ তৈরি হয়েছে। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদটাকে একেবারে সোচ্চার ভাবে সামনে নিয়ে আসার যে ফেজটা, সেটা হচ্ছে শেখ হাসিনার শাসন আমল থেকে শুরু হয়েছে। সেটা আর বলার অপেক্ষা রাখেন। তো দুর্নীতি হবেই তো, যখন সরকার সরকার নিজের দেশের স্বার্থে কাজ করে না, তখন দুর্নীতি হবে। সরকার যখন নির্ভরশীল হয় পুলিশ বা এই ধরনের বাহিনীগুলোর উপরে, বা তার দলের উপরে, তার দলের ব্যক্তিদের, তার দলের যেমন বিশেষ করে ছাত্রলীগ বা যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগ, বা তার দলের উপজেলা বা তার দলের গ্রাসরুট লেভেলের লোকদের উপরে যখন নির্ভরশীল হয়, তাদের দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে সরকারের সমালোচনা কেউ করতে পারবে না, সরকারের বিরুদ্ধে কোন রকম বক্তব্য আসলেই তোমরা আক্রমণ করবে, তখন হয় কি দুর্নীতিটাকে আর নিয়ন্ত্রণ করতে পারেন, ওই সূত্রটা, ওই যে সেন্টারটা আর ধরে রাখা সম্ভব হয় না। তো এইটাই হচ্ছে এগুলো। এখন যেটা তাজ হাসমি ভাই বললেন, আমি তার সঙ্গে শতভাগ একমত, যে এগুলো কথা ছড়িয়ে দিয়ে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে, যে দেশে যে একটা সাংঘাতিক একটা সংকট কাল চলছে, এখান থেকে দৃষ্টিটাকে অন্যদিকে নেওয়ার একটা পরিকল্পনা, আর কিছুই না। এই দুর্নীতিগুলো হচ্ছে বহুকাল ধরে, হঠাৎ করে তারা ফাঁস করে দিচ্ছে কিন্তু যে একটা কিন্তু যারা ওবায়দুল কাদের বক্তব্য যেটা, যে বরং বিএনপি এই বিষয়গুলোকে সামনে এনে সরকারকে দুর্নীতি পরায়ণ সরকার বলে সরকারকে ক্ষমতা থেকে সরানোর একটা পরিকল্পনার অংশ কিনা তিনি প্রশ্ন করছেন। আচ্ছা, এটা আপনি বলেন, এটা কি করে সম্ভব? সরকার কাদের পরিচালনা করছে? কে দেশটাকে? কারণ এই বিষয়গুলো যা করছে তাকে অতিরঞ্জিত করে তোলা হচ্ছে। কারা করছে? আজকে যে বিরোধী দল কোথায় ভূমিকা রাখছে? বিরোধী দল তো বক্তব্যই রাখতে পারে। বিরোধী দল একটা একটা প্রতিবাদ সভা করতে পারে, মানে নির্বিঘ্নে একটা প্রতিবাদ সভা করতে পারে। যে যে কোনো প্রোগ্রাম দিলে বিরোধী দলের, সেখানে যেরকম আঘাত আসতে থাকে, একদিকে তাদের বাহিনীগুলোর তরফ থেকে, তারপরে রাষ্ট্রীয় যে অর্গানগুলো আছে তাদের মাধ্যমেও বিরোধী দলের উপরে আক্রমণ চালানো হয়। তারপরে তো কেস আছে, মামলার ব্যাপারটা তো আপনারা ভুলে যাচ্ছি আমরা বারবার, যে মামলাবাজ, এই যে সরকার যে মামলা দিচ্ছে, একটা বাচ্চা 18 বছরের ছেলে ছাত্র দল করে, তার বিরুদ্ধে 4টা-5টা মামলা। আপনি চিন্তা করে দেখেন, এই মামলাগুলোর অর্থ হচ্ছে পকেট খালি করে দেয়। একটা মামলা যখন হয়, এই মামলাটার থেকে বাঁচবার জন্য, গ্রেফতার থেকে বাঁচবার জন্য তারা যায় বেল নিতে। তো আপনি ধরেন রংপুরের একটা ছেলে, 18 বছরের ছেলে, তার বিরুদ্ধে 4টা মামলা আছে, কারমাইকেল কলেজের ছাত্র দলের সে একজন নেতা। তো 4টা মামলা, সে কিন্তু আয় করেন, তার বাবা মা পরিবারের উপরে সে নির্ভরশীল। সেই একটা মামলা থেকে বেল নেওয়ার জন্য তাকে রংপুরের কোর্টে যেতে হয়। তো সেখানে তার খরচ হয় প্রায় 10,000 টাকার মতো। কিন্তু সেখানে সে বেল পাবে না, তাকে যেতে হবে ঢাকায়, হাইকোর্ট থেকে তার বেল আনতে হবে। এবং ঢাকায় যাওয়ার খরচটা আপনি চিন্তা করেন, 50,000 টাকা খরচের একটা পরিস্থিতি। এই যে এই ছেলেটা এই টাকাটা কোত্থেকে পাবে? এর বাবা মা কি করে? সবাই তো ধরেন 10 জনের মধ্যে হয়তো 2 জন বা 3জন এটা সামর্থ্য আছে, বাকিরা কি করে? তারা পালিয়ে বেড়াচ্ছে, বাড়িতে যেতে পারেন, ঢাকা শহরে বা আরেকটা অন্য একটা ডিস্ট্রিক্টে গিয়ে রিক্সা চালিয়ে জীবন যাপন করছে একটা বাচ্চা ছেলে, 18 বছর, 20 বছর, 25 বছর। পরিস্থিতিটা চিন্তা করেন। এই যে সরকার যে কাজগুলো করছে, সরকার তো দেশ পরিচালনা করে না। যদি দেশটাকে পরিচালনা করতো, দেশের সমস্যাগুলোর প্রতি দৃষ্টি রাখতো, তাহলে তো আজকে অনেক ঘটনা ঘটতো না, তাই না? যে সাম্প্রতিককালে দুর্নীতির যে অভিযোগগুলি উঠে আসছে বা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ছাগল কাণ্ড সহকারে, সেগুলিকে আসলে অনেকটাই তিনি যেটা ইঙ্গিত করেছেন, তিনি গুজব হিসেবে দেখতে চাইছেন। তিনি বলছেন যে পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে বিএনপি, সেনাবাহিনীর বিরুদ্ধে সেই একই মতলব আছে, তারা আজকে গুজব ছড়িয়ে আমাদেরকে দুর্নীতিবাজ সরকার হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করছে। এটা তো উনি বলছেন, ওনার রেটরিক, উনি এটাকে নিজেকে বাঁচানোর জন্য বলছে, তাই না? ওনাকে তো নিজেকে তো মানুষের সামনে বাঁচাতে হবে, তাই না? উনি মানুষের এই যে মানুষের যে এখন যে বিক্ষোভ বা মানুষের ভিতরে যে ক্ষোভ, এই সরকারের বিরুদ্ধে এবং সরকারের কার্যকলাপগুলোর বিরুদ্ধে, এবং ভারতের যে ইন্টারফিয়ারেন্স এবং আধিপত্যবাদ, যে হেজিমনিক যে ভারতের যে প্রভাবটা, এটার বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ এবং মানুষ যে সচেতন, এটা তো এখন আর পরিষ্কার করে বলার প্রয়োজন নাই। এখন তো সব, মানে প্রতিটা ক্ষেত্রে এটার আমরা একটা 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 প্রচ্ছন্ন একটা চিত্র খুঁজে পাচ্ছি, তাই না? তো সেই ক্ষেত্রে এই যে কথাগুলো ওবায়দুল কাদের বা মানে আওয়ামী লীগের পক্ষের মুখপাত্ররা যা বলছেন, যেমন ফরেন মিনিস্টার তো আগে অনেক রকমের কথা বলতেন, এখন দেখছি যে উনি একটু মার্জিত হয়ে গেছেন ফরেন মিনিস্টার হওয়ার পরে। এবং মার্জিত হওয়ার পরেও কিন্তু মুখ ফসকে অনেক কথা বলে ফেলছে। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আসলে কিন্তু প্রত্যেকটা মিনিস্টার, যত শিক্ষিতই হোক না কেন, যত একটা ভালো পরিস্থিতির মধ্যে থাকুক না কেন, মুখ ফসকে অনেক কথা বলে ফেলে। কারণ ভেতরের ব্যাপারটা তো অন্যরকম, যেটা মানুষকে জানানো হয় না।
ভারতের সঙ্গে সবাই বলে, যেমন গতকালকে তৃতীয় মাত্রার একটা অনুষ্ঠান দেখছিলাম, সেখানে এই যে শেখ হাসিনার এই যে ভিজিট, যেটা শেখ হাসিনা গেছেন বোধহয় আজকে, তো তার ভারতে যে অল্প সময়ের মধ্যে আবার যাওয়া এবং এই যাওয়াটা তড়িৎ করে যাওয়াটা নিয়ে আলোচনা করছিল। তো সেখানে ওই যেটা বোঝা গেল যে আসলে তো শেখ হাসিনাকে তলব করে, যেটা অবশ্য তাজ হাসমি ভাইও এখন উল্লেখ করলেন, তাকে তলব করে নিয়ে যাওয়া হয়েছে। কারণ আছে কতগুলো। কিছুদিন আগে যে নর্থ ইস্টার্ন নিউজে আপনার আরেকটা আর্টিকেল বেরিয়েছিল, যেটা রেলপথ, যেটার কথা তাজ হাসমি ভাইও বললেন, যেটা ওনারা করতে চাচ্ছেন, এটা একটা বিকল্প। যদি ইন কেস ওই চিকেন নেক বা ওই শিলিগুড়ি করিডোরটা যদি হারিয়ে যায় তখন কি হবে, যেটা তারা আরাকানের মাধ্যমে করতে চেষ্টা করেছিল, যেটা ওটা পরে বাতিল হয়ে গেছে বলে এখন তারা আবার নতুন করে চেষ্টা করছে। বাংলাদেশি 2-3টা বিকল্প রাস্তা তারা বের করেছে। এখন এগুলো আদায় করে নেওয়া, এটা আর কি লিখিত ভাবে আদায় করে নেওয়া, এটাই মূলত দেখা যাচ্ছে তার এই যে তড়িৎ একটা ভিজিটের মূল লক্ষ্য। এবং আরেকটা হচ্ছে যে চায়নার কাছ থেকে কিভাবে বিকল্প ভাবে এই তিস্তা প্রকল্প না দিয়ে, তিস্তা প্রকল্প যে কতটা আমাদের জন্য, মানে আমরা তো উত্তরবঙ্গবাসী, আমাদের জন্য যে কতটা একটা ইম্পারেটিভ একটা প্রকল্প, আপনার যারা মানে ওই প্রকল্প সম্পর্কে ভালো করে জানে তারা ছাড়া এটা হয়তো বুঝবে না। 8টা ডিস্ট্রিক্ট এইখানে এখন। আপনি জানেন যে আমাদের উত্তরবঙ্গে কিন্তু কখনো বন্যা হতো না, আজকাল উত্তরবঙ্গে বন্যা হচ্ছে কেন? কারণ ওই যে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো দেখলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যে 3টি ভিডিও আপনারা দেখলেন, অবশ্যই সেই ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।